স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, এই জন্য নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দলের নেতাদের। বুধবার সকালে রাজধানীতে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজি দখলবাজি করলে ছাড় নয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না বলেই জামাত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে সব রাজনৈতিক দল একমত নয়। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে মত দিলেও আপত্তি জানিয়েছে বিএনপি ও সিপিবি। এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগে এক পর্যায়ে হট্টগোল হয় বৈঠকে। এ সময় ওয়াকআউট করেন সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়া আলোচনা হয় রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে বুধবার ফিরে আসে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের ১০০রও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে মনে করে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী সংগঠন সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয় মনে করে সিপিবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দলটির। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। আর জবাবদিহি না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি। কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। জামায়াতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৈঠক বয়কট করে সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির সদস্যরা। এ সময় কিছুক্ষণ হট্টগোল হয়, পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে সংলাপে যোগ দেন তারা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সব দল এনসিসি নিয়ে ঐকমত্যে না আসায় এ বিষয়ে আরও আলোচনা হবে। পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি
এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বৈঠকে কথা বলা নিয়ে কয়েকটি দলের ক্ষোভ বিবেচনায় নিয়েছে ঐকমত্য কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর প্রথমবার হাসপাতালে গেলেন তিনি। এই নিয়ে আরও জানাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, কি তথ্য আছে? নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন কিনা সামগ্রিকভাবে জানাবেন আমাদের। রেদওয়ান, আপনি জানেন আমরা এখন আছি এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা সেখানে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা নেই। কিন্তু সন্ধ্যা 6:45টার দিকে যখন এখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া, তখন কিন্তু নেতাকর্মীদের অনেক বড় অংশের একটা ঢল আমরা দেখেছি। কয়েকশো নেতাকর্মী কিন্তু তার সাথে সেই হাসপাতালে যান এবং তার পুরোটা রাস্তা জুড়ে তাকে নিরাপত্তা দিয়েছেন তারা, এবং নেতাকর্মীদের ঢল কিন্তু আমরা তখন দেখেছি। এই মুহূর্তে এখানে নেতাকর্মীরা নেই, কারণ বেশিরভাগই ফিরোজায় আছেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি বেগম জিয়ার চিকিৎসা যেটা চলছে, এবং এটা কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি জানিয়েছিলেন এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এবং লন্ডন থেকে চিকিৎসা নেওয়ার পরে ফেরার পরে এই প্রথম তিনি এভারকেয়ার হাসপাতালে গেলেন আবার, এবং সে কারণেই নেতাকর্মীরা তার সাথে একটা বড় অংশের নেতাকর্মীরা ছিলেন। এবং নিয়মিত স্বাস্থ্য চিকিৎসার পরে তার যে ধরনের স্বাস্থ্যগত সমস্যাগুলো আছে সেগুলো যদি আর নতুন কোনো সমস্যা না ধরা পড়ে, ধারণা করা হচ্ছে আজ রাতেই তাকে এখানে নিয়ে আসা হবে। এবং আমরা কিছু বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে রাত 12টা থেকে সারা 12টা নাগাদ তার চিকিৎসার যে কার্যক্রম সেটা সম্ভবত শেষ হবে, এবং তারপরেই তাকে ফিরোজার এই বাসভবনে নিয়ে আসা হবে। এবং এখানে তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের সামনে তার স্বাস্থ্যের বিভিন্ন খবরাখবর এবং আপডেটগুলো জানাবেন বলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা সহ অনেকেই এখানে অপেক্ষা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিরোজার বাড়িটিতে পুলিশ থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যারা আছেন তারা সবাই এখানে আছেন, এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও আছে। এবং বেগম খালেদা যে দীর্ঘদিন ধরে কিন্তু লিভার এবং হাঁটুর সমস্যা সহ নানান সমস্যায় ভুগছিলেন, কিন্তু এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একটি অন্তত তার জন্য অন্তত একটি পজিটিভ পরিস্থিতি এবং একটা ইতিবাচক পরিস্থিতি হয়েছে। ডাক্তাররা যেটা বলছেন, চিকিৎসকরা বলছেন, মনোবল কিন্তু একটি বড় বিষয় একটি মানুষের জন্য এবং রোগ থেকে মুক্তির জন্য। মনোবলের জায়গাটায় তিনি কিন্তু অনেকটাই শক্ত আছেন এবং এখন তিনি অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে আছেন। তো ধারণা করা যাচ্ছে তিনি হয়তো আর স্বাভাবিকভাবেই আজকে রাত্রেই তিনি ফেরত আসবেন এবং স্বাভাবিক যে চিকিৎসাগুলো আছে এবং যে চেক আপগুলো আছে সেগুলো শেষ করে এখানে এসে তার ব্যক্তিগত চিকিৎসক এখানে বাকি খবরাখবর আমাদের জানাবেন। ততক্ষণ পর্যন্ত রেদওয়ান, এই ছিল ফিরোজা থেকে সর্বশেষ সংবাদ। জি সৌরভ বাপ্পা, আপনাকে অনেক ধন্যবাদ। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বিতর্কিত এবং কারো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কালকে দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয় তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচিতে সমর্থকরা। ইশরাকের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। বৃষ্টি উপেক্ষা করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশিত হবার পরও কেন ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দায়িত্ব, সে প্রশ্নই করছেন সমর্থকেরা। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের জন্য তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না, এই তালবাহানা কেন করছে? আজকে আমাদের আসিফ মোহাম্মদ সাহেবের খামখেয়ালিপনা, ওনার কালক্ষেপণের জন্য আজকে এই জনদুর্ভোগ। ওনার মেয়াদ থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছে, তো তার শপথ কেন পড়ানো হলো না? এই রায়টারে কালক্ষেপণ করতেছে যাতে
রংপুরবাসীর অসুবিধা হয়, নির্বাচন যাতে দেরি করে করতে পারে তারা। দুপুরে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করে বলেন, তার সাথে কথা বলাটাই নিজেদের অবমাননা করা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রম উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। পরে দক্ষিণে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিফলন নেই প্রস্তাবিত বাজেটে। এমনকি সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে তাদের সুপারিশ বাস্তবায়নেরও চেষ্টা নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট পরবর্তী বহুপক্ষীয় আলোচনায় এসব কথা উঠে এসেছে। আলোচনায় অংশ নিয়েই সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশাভঙ্গ হয়েছে। বাজেট পরবর্তী বহুপক্ষীয় অংশীজনের বৈঠকের আয়োজন ছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের। গত 5 বছরের পর্যালোচনায় দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে বহু স্তরের প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারাই অবহেলিত থাকছে। অবহেলিতরা কি পেয়েছে আজকের বিষয়গুলো যদি চিন্তা করি, প্রবাসী শ্রমিক, দেশের শ্রমিক, কৃষক শ্রমিক, দলিত সহ বিভিন্ন ধরনের পেশাজীবী, নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষই আসলে অবহেলিত। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশাভঙ্গ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এরকম একটা বাজেট চাই যেটা আমাকে সেফটি নেট থেকে আমাকে সিকিউরিটিতে প্র্যাকটিক্যালি নিবে। আমার নিরাপত্তা চাই, জীবন মানের নিরাপত্তা চাই, রুটি রুজির নিরাপত্তা চাই। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা আমাদের বাড়ানো হয়েছে ভাতায়। আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। বিগত সরকারের ধারাবাহিকতায় এবারের বাজেট প্রস্তাব, অথচ অনেক পরিবর্তনের সুযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন বাজেটে না থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরাও। অবদানের ফলে যে সরকার ক্ষমতায় এসছে তারা এটাকে কেন ধারণ করতে পারলো না? আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হায় হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমরা নাগরিক সমাজ। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাজেটে পরিবর্তনের সূচনা করতে পারত অন্তর্বর্তী সরকার, যার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচিত সরকারকে জবাবদিহি করা সম্ভব হতো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। কোনো উন্নয়ন প্রকল্প করার আগে নদী প্রবাহ, জনসংখ্যা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, আন্তর্জাতিক সংযোগ বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি হবে, যা নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকেও সংযুক্ত করবে। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সন্ধ্যায় ব্রিটিশ রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পাশে আছে যুক্তরাজ্য, যা বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। রোহিঙ্গা সংকটে লন্ডন ঢাকাকে সহায়তা করবে বলেও আশা তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
ডাকাতি, চাঁদাবাজি আর মাদক ব্যবসার ঘন ছায়ায় ঢাকা পড়েছে নারায়ণগঞ্জের ২৫০০-এর স্বাভাবিক জনজীবন। নাগরিকদের জননিরাপত্তা যেন বিপন্ন। মাঠে আছে প্রশাসন, কিন্তু অপরাধের ঘেরাটোপ ভাঙা এখন বড় চ্যালেঞ্জ। ২৫০০ কাগজে কলমে একটি উপজেলা, বাস্তবে যেন অপরাধীদের এক অভয়ারণ্য। দিনের আলো হোক কিংবা রাতের নিস্তব্ধতা, প্রতি মুহূর্তে শঙ্কা ও আতঙ্কে বসবাস এই জনপদে। এখানে ডাকাতের ভয়ে শুধু রাত নয়, দিনেও ঘর থেকে বের হওয়া রীতিমতো জীবন ঝুঁকির। চাঁদাবাজ এবং ডাকাতদের কারণে যেভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, যে ২৫০০ ডাকাত প্রবণ ডাকাত, এটা আমাদের জন্য একটা বিশেষ লজ্জার বিষয়। ব্যবসায়ীর আতঙ্কে আছে, ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে ব্যবসায়ীদের যেইভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে তারা করতে পারছে না। এখনও প্রভাবশালীদের ছত্রছায়ায় রয়েছে ডাকাতরা। অপরাধীদের ধরেও লাভ হয় না, একদিন পরেই ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশ ধরার পরে পুলিশ কেন ছেড়ে দিচ্ছে, আমি বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে এর একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য। প্রতিদিন বাস স্ট্যান্ড থেকে আদায় করা হয় চাঁদা, এ নিয়ে মুখ খোলার সাহস নেই কারো। সবচেয়ে বেশি চাঁদা আদায় হয় সিএনজি অটোরিকশা থেকে। নিয়মকানুনের বালাই না থাকায় শহরে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অটো, সিএনজি নসিমন টসিমন আটকায় চাঁদাবাজি করার কারণে দেখা যায় যে পিছনে বিরাট যানজট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা আতঙ্কিত থাকি। এই যানজটের কারণে আমাদের রোগী সেবা থেকে আমরা বঞ্চিত, রোগী আমরা ঠিকমতো হাসপাতালে পৌঁছাতে পারতেছি না। এখানেই শেষ নয়, মাদক সরবরাহের অন্যতম রুট হয়ে উঠেছে ২৫০০। এখান থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ইয়াবা, আইস, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। নেশার ছোবলে বিপন্ন হচ্ছে দেশের ভবিষ্যৎ, তরুণ সমাজ। আমাদের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের রুটগুলো ব্যবহার করে, এখান থেকে বিভিন্ন মাদক আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে, যার কারণে আমাদের এলাকার তরুণ প্রজন্ম হুমকির সম্মুখে পড়ছে। ২৫০০ মাদকের একটা বড় একটা এরিয়া, এখানে অনেক মাদক সেবন করা হয়, তারপরে নদীপথে অনেক মাদকের দিকে দিয়ে চালান করা হয়। অপরাধ রুখতে অভিযান চালাচ্ছে প্রশাসন, তবে এক্ষেত্রে বড় বাধা অপরাধীদের শক্তিশালী নেটওয়ার্ক আর স্থানীয় মদতদাতারা। যারা ডাকাতির মামলায় ভিতরে ছিল এখন তারা জামিনে বাহিরে আছে, কিন্তু এখন তারা পথধারী নেতা হয়ে গেছে। প্রশাসন বলছে কাঙ্ক্ষিত সফলতার জন্য প্রয়োজন স্থানীয়দের সহযোগিতা। ডাকাতির যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে আমরা স্থানীয় প্রশাসন, আমরা উপজেলা প্রশাসন সহযোগিতা করছি, থানা এবং আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত এরকম ডাকাতদের ধরা হচ্ছে। আর পাশাপাশি যেটা প্রয়োজন, আমরা স্থানীয়ভাবে মানুষকে সচেতন করে তোলা বা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। ডাকাতি, চাঁদাবাজি আর মাদকের কবলে বিপর্যস্ত ২৫০০-এর স্বস্তি ফিরিয়ে আনতে দরকার তথ্যভিত্তিক অভিযান ও সুসংগঠিত প্রশাসনিক তৎপরতা। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটে মা ছেলে সহ ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটে এসব দুর্ঘটনা। দুপুরে সিলেট জকিগঞ্জ সড়কের শ্রীরামপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। তার ২ সন্তান ও স্বামীকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেলে ঝর্ণার ১০ বছর বয়সী ছেলে সিয়া মাহমুদও মারা যান। অন্যদিকে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সাথে একটি ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক সাবু মিয়া মারা যান, আহত অন্তত ১২ জন। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন ২ মোটরসাইকেল আরোহী। এদিকে গাজীপুর, মেহেরপুর, জামালপুর, মাদারীপুর, দিনাজপুর ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন। টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোয়াংছড়ির ইউএনও সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১৮ জুন থেকে ২৫শে জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ষার শুরুতে বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণে নদী, ছড়া, ঝিরির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের ঝুঁকিও। এজন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পর্যটন কেন্দ্র দেবতাখুম। ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভয়াবহ ক্ষতি দেখবে ট্রাম্প প্রশাসন। আর এমন হুঁশিয়ারির মধ্যেই ইরান হোয়াইট হাউসে আলোচনায় বসতে চায় বলে দাবি ট্রাম্পের, যদিও তার এ বক্তব্যকে নাকচ করেছে তেহরান। ট্রাম্প জানান, ইরানে হামলা চালানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।
সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতি। হামলা পাল্টা হামলার পাশাপাশি একই গতিতে চলছে যুক্তরাষ্ট্রসহ দুপক্ষের বাকযুদ্ধ। এরই মধ্যে ইরানকে আত্মসমর্পণ করার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানা থাকলেও এখনই তাকে হত্যা নয় বলেও মন্তব্য করেন। এবার তারই জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। স্থানীয় সময় বুধবার ইরানের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও তার জনগণের ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা কোনো বিচক্ষণ ব্যক্তি কখনো এ জাতিকে হুমকি দিয়ে কথা বলতে পারে না। আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। এর পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। আর আমরা কারো চাপের মুখে আত্মসমর্পণ করব না, কারণ ইরান জাতি কারো হুমকির কাছে মাথা নত করে না। এখন যা হচ্ছে এটি ইহুদিদের জন্য শাস্তি। এদিকে ইসরায়েলের টানা কয়েকদিনের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। ফলে এই সংঘাত কতদিন চলবে তা অনিশ্চিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আলোচকরা ইঙ্গিত দিয়েছেন তারা আলোচনায় বসতে চায়, আর তারা চাইলে হোয়াইট হাউসে আসতে পারে, যদিও এটি এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতেও পারে, নাও চালাতে পারে। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বলেছে। তবে ট্রাম্পের বক্তব্য নাকচ করেছে ইরান। দেশটির জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের কোনো কর্মকর্তা হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি, আর জবরদস্তি কোনো শান্তি আলোচনা গ্রহণ করবে না তেহরান বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। জানান, কিছু কিছু এলাকায় শিথিল করা হবে বিধিনিষেধ। অপরদিকে ইসরায়েল ইরান সংকটে দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।